হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার এবং কাজী নজরুল ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আজকে যে প্রশ্নোত্তরটি আলোচনা করা হয়েছে তা তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নাও। প্রশ্নোত্তরটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। এটি একটি রচনাধর্মী প্রশ্নোত্তর, এর মান হচ্ছে 10। প্রশ্নটি হলো, কালিদাস কতগুলি কাব্য রচনা করেছিলেন? কাব্যগুলির নাম উল্লেখ করে সংস্কৃত সাহিত্যে তার গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার আমরা উত্তর দেখি। কালিদাস 4টি কাব্য রচনা করেছিলেন, 2খানি মহাকাব্য রঘুবংশ ও কুমার সম্ভব এবং 2খানি গীতিকাব্য মেঘদূত ও ঋতুসংহার। এবার দ্বিতীয় অংশটা হচ্ছে, কাব্যগুলির নাম উল্লেখ করে সংস্কৃত সাহিত্যে তার গুরুত্ব আলোচনা করো। তো আমরা দেখি সংস্কৃত সাহিত্যে কালিদাসের গুরুত্ব। প্রখ্যাত ভারত তত্ত্ববিদ ম্যাক্স মুলার একদা কালিদাস সম্পর্কে মন্তব্য করেছিলেন, ভারতবর্ষের লৌকিক সংস্কৃতি সাহিত্যের প্রকৃত প্রবর্তকের মর্যাদাপ্রাপ্ত মহাকবি কালিদাসেরই। অর্থাৎ বৈদিক যুগের সুদীর্ঘ কাল ছিল সাহিত্যের বন্ধ্যা যুগ। কালিদাসের কাল থেকেই দেখা দেয় পুনর্জাগরণ এবং কালিদাসের সাহিত্য রচনা দ্বারা লৌকিক সংস্কৃতি সাহিত্যের সমৃদ্ধি যুগের সূচনা হয়। এবং আমরা এবার পরবর্তী দেখি মহাকাব্য। মহাকাব্যর প্রথম হচ্ছে কুমার সম্ভব। কুমারদেব সেনাপতি কার্তিকেয় তারকাসুরকে নিধন করে দেবতাদের রক্ষা করার জন্য তার শিবপুত্র রূপে জন্মের পৌরাণিক কাহিনী এ কাব্যের উপজীব্য। কাব্যটি মূলত 17টি স্বর্গ বিশিষ্ট। প্রথম থেকে 8ম স্বর্গে শিব পার্বতীর কাহিনী রক্ষিত হয়েছে। দক্ষসুতা সতীর প্রতি অপমানে দেহত্যাগ ও হিমালয় সুতা পার্বতী তথা উমারূপে জন্মগ্রহণ, হিমালয়ে শিবের তপস্যা, উমার শিব পরিচর্যা, মদন কর্তৃক শিবের তপভঙ্গের প্রচেষ্টা, পরিণামে মদন ভস্ম, রতি বিলাপ, শিব পার্বতী বিবাহ ও কার্তিকের জন্ম সম্ভাবনা। আর 9 থেকে 17 স্বর্গে দেবসেনাপতি কার্তিকেয় কর্তৃক তারকাসুর বধের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এ কাব্যের শেষ অংশে লক্ষ্য করা যায়, কালিদাস দেবীর নাম করে আমাদের অতি পরিচিত ঘরের ছবি আঁকতে চেয়েছেন। উমা মহেশ্বর হিমালয় মেনকা সবাই আমাদের অতি পরিচিত ঘরের মানুষ। একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের সুনিপুণ বর্ণনা, অন্যদিকে মানব স্বভাবের সূক্ষ্ম বিশ্লেষণ। কালিদাস উভয় ক্ষেত্রেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এ যুগে জন্মালে কালিদাস হয়তো কবি না হয়ে ঔপন্যাসিক হতেন। এইবার পরবর্তী মহাকাব্য রঘুবংশ। কালিদাসের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হল রঘুবংশ। বিদ্যাসাগর বলেছিলেন, সংস্কৃত ভাষায় যত মহাকাব্য আছে তন্মধ্যে কালিদাস প্রণীত রঘুবংশ সর্বাংশে উৎকৃষ্ট। প্রগাঢ় পাণ্ডিত্য, বিচিত্র অভিজ্ঞতা, জীবন সম্পর্কে গভীর জ্ঞান এবং কল্পনার মৌলিকতা এই কাব্যের অন্যতম বৈশিষ্ট্য।
19টি স্বর্গে রাজা দিলীপ থেকে আরম্ভ করে অগ্নিবর্মা পর্যন্ত 29 জন রাজার কাহিনী কবি এ কাব্যে বিবৃত করেছেন। রঘুর থেকে বংশের প্রতিষ্ঠা, তাই গ্রন্থের নাম রঘুবংশ। খুব ভালো করে প্রশ্নোত্তরটা তৈরি করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য। এইবার দেখি আমরা পার্বতী পরমেশ্বরের বন্দনা দিয়ে কবি কাব্য শুরু করেছেন। তারপর দিলীপের জন্ম, তার স্ত্রীর পুত্র কামনা, রঘুর জন্ম, অজরাজার কাহিনী, অন্ধ ইন্দুমতির পরিণয়, দশরথের জন্ম পর্যন্ত অষ্টম স্বর্গের কাহিনী, আর নবম থেকে পঞ্চদশ পর্যন্ত রামায়ণের কাহিনী। তারপর লবকুশের জন্ম এবং এদের আখ্যান অষ্টাদশ স্বর্গ পর্যন্ত বর্ণিত হয়েছে। কালিদাস কাহিনী গ্রহণ করেছেন বাল্মীকি রামায়ণ থেকে। তবে হরিবংশ, বিষ্ণু পুরাণ ও অন্যান্য পুরাণ থেকে তিনি কাহিনী সংগ্রহ করে মৌলিকতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন সামাজিক রীতিনীতির বর্ণনা ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন। কালিদাসের দৃষ্টি স্বর্গমর্ত্য বিহারী। কালিদাসের অসাধারণ পাণ্ডিত্য ও বহুদর্শিতা গ্রন্থটির মধ্যে ছড়িয়ে রয়েছে। সেই জন্য রঘুবংশের প্রতিটি শ্লোক স্বয়ংপ্রভ মণির ন্যায় সমুজ্জ্বল। এখানটায় যারা একটু বড় করে লিখতে পারবে না, তারা এই অংশটুকু এখান থেকে এই পর্যন্ত তোমরা বাদ দিলেও দিতে পারো, আর যারা পারবে তারা পুরোটাই করবে, আর যারা পারবে না তারা এই প্যারাটা বাদ দিয়ে লিখতে পারো। এবার গীতিকাব্য। গীতিকাব্যের মধ্যে প্রথম গীতিকাব্য হচ্ছে মেঘদূত। প্রেমের কাব্য হিসাবে মেঘদূত অদ্বিতীয়। শতাধিক শ্লোকে মন্দাক্রান্তা ছন্দে রচিত। মেঘদূত কাব্যের দুটি খণ্ড, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। মূলত কর্তব্যে অবহেলার জন্য কুবের কর্তৃক যক্ষের রামগিরি পর্বতে নির্বাসন এবং মেঘকে দূত করে অলকাপুরীতে প্রিয়ার কাছে যক্ষের বার্তা পাঠানোর ঘটনাই এই কাব্যের বর্ণনীয় বিষয়। পূর্ব মেঘে আছে রামগিরি থেকে অলকাপুরী পর্যন্ত যাত্রাপথের বিবরণ, আর উত্তর মেঘে আছে অলকাপুরীর অপূর্ব সৌন্দর্যের বিবরণ। শুধু সৌন্দর্যে নয়, এ কাব্যে অনুভূতির গভীরতাও লক্ষণীয়। এছাড়া কাব্যটি নিসর্গ বর্ণনার একটি অনন্য সম্পদ। প্রেম কাব্য মানব মানবীর মিলনের আকতি ভরা বিরহ কাব্যরূপে কালিদাসের মেঘদূত বিশ্ব সাহিত্যে অদ্বিতীয়। এইবার আমরা পরবর্তী গীতিকাব্য হচ্ছে ঋতুসংহারটা দেখি। ঋতুসংহার দেখো, 6টি স্বর্গে বিভক্ত 153টি শ্লোকে বিরচিত এ কাব্যে কালিদাস 6 ঋতুর বর্ণনায় সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তির পরিচয় দিয়েছে। আবার ভারতীয় কবি সুলভ প্রকৃতি প্রীতিরও পরিচয় দিয়েছেন, কিন্তু তার আসল উদ্দেশ্য প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নির্ণয়। একটি ঋতুর আবির্ভাব নিসর্গলোকে এবং সেই সঙ্গে মানুষের মনোরাজ্যে যে বিপুল পরিবর্তন আনে, কালিদাস তারই চিত্র এঁকেছেন। কবি প্রেম ও প্রকৃতির যে সহজ এবং কঠিন বর্ণনা এ কাব্যে দিয়েছেন তা অন্যত্র দুর্লভ। অতএব স্বীকার করতেই হয়, কিংবদন্তি প্রচলিত কালিদাস মহামুখ। সরস্বতীর বরে তিনি পরবর্তী জীবনে বিশেষ কবি ও নাট্যকার রূপে স্বীকৃতি পান। হ্যাঁ, দৈব আশীষ ছাড়া এমন প্রতিভার অধিকারী হওয়া অসম্ভব। মূর্খ কালিদাস থেকে কবি কালিদাসে উত্তীর্ণ হয়ে তিনি যা দিয়ে গেছেন, সংস্কৃত সাহিত্য তথা সমগ্র বিশ্ব সাহিত্য তার নিকট চিরঋণী হয়ে থাকবেন। তাহলে স্টুডেন্টস, আজকে যে প্রশ্ন উত্তরটি দেওয়া হলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও।
প্রশ্নোত্তরটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। স্টুডেন্টস, তাহলে এ প্রসঙ্গে বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটি লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।